সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত বিগ বাজেটের সিনেমা কালকি 2899 AD। সিনেমাটির অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অর্থাৎ ভিলেনের চরিত্রে অভিনয় করেছে কমল হাসান। এই সিনেমাটি মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনায় রয়েছে। সিনেমার গল্প গড়ে উঠেছে হিন্দু পৌরাণিক কাহিনী অবলম্বনে এবং সায়েন্স ফিকশনের মিশ্রণে। সিনেমাটি দেখতে দেখতে আপনার মনে হবে হলিউডের কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। সিনেমার শুরুতেই আমরা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি অংশ দেখতে পাই। যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে তখন আগুন জ্বলছে আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের মৃতদেহ। আর তখন আমরা একজন বীর যোদ্ধা অর্থাৎ অশ্বত্থামাকে দেখতে পাই। যুদ্ধ শেষে অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র দিয়ে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে থাকা অর্জুনের পুত্র অভিমন্যুর গর্ভবতী স্ত্রীকে হত্যা করে। আর তখন সেখানে দেবতা শ্রীকৃষ্ণ আসেন এবং অশ্বত্থামাকে বলে, তুমি যা করেছো তা ক্ষমার অযোগ্য পাপ। তার উত্তরে অশ্বত্থামা বলে, তাহলে আমাকে মেরে ফেলুন। শ্রীকৃষ্ণ বলে, মৃত্যুতে তো তোমার মুক্তি, তাই আমি তোমাকে মারব না, আমি তোমাকে অমর হওয়ার শাস্তি দিচ্ছি। তুমি কখনোই মরবে না, তোমার শরীর পচে গলে যাবে কিন্তু তুমি মরবে না। তোমার শরীরে পোকা ধরবে আর তুমি মৃত্যু ভিক্ষা চাইবে, কিন্তু তাও তুমি মরবে না। এরপর কৃষ্ণ অশ্বত্থামার কপালে থাকা পাথরটা খুলে নেন। সেখানে অশ্বত্থামার সমস্ত শক্তি ছিল। অশ্বত্থামা বলে, আমার এই পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? কৃষ্ণ বলে, আজ থেকে অনেক অনেক বছর পরে আমি আবারও জন্ম নেব, আর তখন কলিযুগ আসবে, পাপাচারে সমাজ ছেয়ে যাবে, আমাকে মারার চেষ্টা করা হবে, তখন তুমি আমাকে আবারও জন্ম নিতে সাহায্য করবে, আর এভাবেই তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে। এরপর সিন চলে যায় মহাভারত যুদ্ধের ময়দান থেকে 6000 বছর পরে। সালটা হচ্ছে 2898 AD। এই সময় পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। পৃথিবীতে তখন গাছ, নদী, বিশুদ্ধ হাওয়া কিছুই ছিল না। চারিদিকে শুধু ধুধু মরুভূমি। সে সময় রাজ্য বলতে ছিল কেবল একটি রাজ্য, যার নাম কাশী। আমরা দেখি একদল লোককে কাশী রাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই লোকগুলোকে সেখানে বিক্রি করে দেওয়া হবে এবং তারা সেখানে দাস হিসেবে বিভিন্ন কাজ করবে। সে সময় বন্দীদের মধ্যে আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটি আসলে একজন মেয়ে ছিল, যার নাম ছিল রায়া। সে কেন ছেলে সেজেছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। গাড়িতে থাকা অবস্থায় রায়ার ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রায়া সবার কাছে পানি চায়, কিন্তু কেউ তাকে পানি দেয় না, কারণ তখন পানির এতই অভাব ছিল যে ফ্রিতে কেউ কাউকে পানি দিয়ে সাহায্য করতো না। সে সময় রুমি নামের একটা লোক তাদের পানি দিয়ে সাহায্য করে। এরপর গাড়িটি কাশীর সামনে আসে এবং থামে। আমরা তখন সেখানে একটা উল্টো পিরামিডের মতো একটা কমপ্লেক্স দেখতে পাই। এই কমপ্লেক্সের ভেতরে স্বাভাবিক পৃথিবীর সব ধরনের সুযোগ সুবিধা ছিল, যেমন গাছপালা, আলো, হাওয়া, পানি ইত্যাদি। আর তাছাড়াও এখানে নানা রকম আরামায়েশের ব্যবস্থাও ছিল। কিন্তু এই কমপ্লেক্সের ভেতরে শুধুমাত্র বড় লোকরা থাকতে পারত, আর যারা গরিব ছিল তাদের দিয়ে কমপ্লেক্সের বাইরের যাবতীয় কাজ করানো হতো। আর তাই বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষজনকে ধরে এনে এখানে দাস হিসেবে বেচে দেওয়া হতো। এই কমপ্লেক্সের প্রধান ছিল সুপ্রিম ইয়াস্কিন। সেই এই কমপ্লেক্সের সবকিছু নিয়ন্ত্রণ করত। এরপর সেই গাড়িটা কমপ্লেক্সের সামনে আসলে সুপ্রিম ইয়াস্কিনের লোকেরা সেখানে আসে এবং গাড়িতে থাকা লোকগুলোর মধ্য থেকে মেয়েদেরকে আলাদা করতে থাকে। এই মেয়েগুলোকে আলাদা করা হচ্ছিল কারণ এদের উপর একটা বিশেষ ধরনের গবেষণা করা হতো, যার ফলে মেয়েগুলোর জীবন চলে যাওয়ারও সম্ভাবনা ছিল। আর তাই রায়া নামের মেয়েটি ছেলে সেজেছিল। সুযোগ বুঝে রুমি আর তার দল সেখান থেকে পালিয়ে যায়, আর রায়াকেও সাহায্য করে তাদের সাথে পালাতে। এই রুমি ছিল রেবেল গ্রুপের একজন সদস্য। একদল বিদ্রোহীদের নিয়ে এই গ্রুপটি তৈরি করা হয়েছিল, যারা সুপ্রিম ইয়াস্কিনের বিরুদ্ধে কাজ করত, কারণ তারা মনে করত পুরো দুনিয়ার সবকিছু শুষে নিয়ে এই কমপ্লেক্সটি সে বানিয়েছে, আর তাই পৃথিবীর আজ এই দুর্দশা। আর তারা বিশ্বাস করত একদিন সুপ্রিমকে ধ্বংস করে পৃথিবীর ভালো সময় ফিরিয়ে আনতে পারবে। রেবেলরা সাম্বালা নামের একটি গ্রামে থাকত, যে গ্রামটি পাহাড়ের মাঝখানে লুকোনো ছিল। রুমি কাশীতে এসেছিল একটি প্রেগনেন্ট মহিলার খোঁজে, যার গর্ভে দেবতা শ্রীকৃষ্ণের অবতার কল্কির জন্ম হবে। কিন্তু রুমি জানতো না কোন মহিলার গর্ভে দেবতা জন্ম নেবে, আর সেটা খুঁজে বের করার জন্যই রুমিকে সাম্বালা গ্রামের লোকেরা এখানে পাঠিয়েছিল। এরপর আমরা একদল বাউন্টি হান্টার্সদেরকে দেখতে পাই। এরা পালাতক লোকদের খুঁজে বের করার কাজ করত। বিনিময়ে তারা ইউনিট পেত। সে সময় টাকা বলে কিছু ছিল না, সবাই ইউনিট ব্যবহার করে নিজেদের প্রয়োজন পূরণ করত। কারো কাছে 1 মিলিয়ন ইউনিট থাকলে সে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে পারত। আর তাই বাউন্টি হান্টার্সরা কমপ্লেক্সে ঢোকার লোভে ইউনিট জমা করত। সেই সময় আমরা ভৈরবাকে দেখতে পাই। সেও একজন বাউন্টি হান্টার ছিল এবং তার জীবনের একটাই লক্ষ্য ছিল কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করা। আর তাই সে যেখান থেকে ইউনিট পেত তাদের হয়েই কাজ করত এবং আজ পর্যন্ত সে কোনো মিশনেই বিফল হয়নি।
এরপর আমরা সুমতি নামের একটি মেয়েকে কমপ্লেক্সের ভেতরে দেখতে পাই। কমপ্লেক্সের এই বিশেষ জায়গাটিতে সুমতির মতো আরও অনেক মেয়েরা ছিল যাদের কোনো নাম ছিল না এবং প্রত্যেকেরই হাতে একটা করে নাম্বার ট্যাটু করা ছিল, যা স্ক্যান করে তারা খাবার পেত। সেখানে মেয়েদের মধ্যে অনেকেই ছিল গর্ভবতী, আর সুমতির কাজ ছিল সেই গর্ভবতী মেয়েদের খেয়াল রাখা। এখানে আসলে সুপ্রিম ইয়াস্কিনের জন্য প্রজেক্ট কে নামে একটি এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যেখানে কুমারী মেয়েদেরকে ধরে এনে তাদের শরীরে ইয়াস্কিনের সিড পুশ করা হতো। তার ফলে মেয়েরা পজিটিভ অর্থাৎ গর্ভবতী হলে তাদেরকে সেখানে রেখে যত্ন করা হতো, আর যারা নেগেটিভ অর্থাৎ গর্ভবতী হতো না তারা গর্ভবতী মেয়েদের খেয়াল রাখতো। সুমতিও সেই রকমই একজন ছিল। যেসব মেয়েরা গর্ভবতী হতো তাদেরকে 5 মাস পর্যন্ত বাঁচিয়ে রাখার চেষ্টা করা হতো, কারণ 5 মাস পরে তাদের শরীর থেকে একটা বিশেষ ধরনের সিরাম বের করা হবে। কিন্তু কোনো মেয়ে 120 দিন অর্থাৎ 3 মাসের বেশি বেঁচে থাকতে পারতো না, তার আগেই তারা মারা যেত। সুপ্রিম ইয়াস্কিন সিরাম তৈরির জন্য তারা দিচ্ছিল, আর তাই একটি গর্ভবতী মেয়েকে নিয়ে আসা হয়। এই মেয়েটি 3 মাসের গর্ভবতী ছিল। মেয়েটিকে একটি মেশিনে ঢুকিয়ে সিরাম বের করার চেষ্টা করা হয়, আর এর ফলে মেয়েটি মারা যায়। মেয়েটির মৃতদেহকে সাথে সাথেই আগুনে নিক্ষেপ করা হয়। এরপর সিরাম নিয়ে কমান্ডার মানস সুপ্রিম ইয়াস্কিনের কাছে যেতে থাকলে প্রজেক্টের যে বিজ্ঞানী ছিল সেও সুপ্রিম ইয়াস্কিনের সাথে দেখা করতে চায়। এরপর তারা সবাই মিলে সিরাম নিয়ে সুপ্রিম ইয়াস্কিনের কাছে যায় এবং আমরা প্রথমবারের মতো সুপ্রিম ইয়াস্কিনকে দেখতে পাই। সুপ্রিম ইয়াস্কিন ছিল বৃদ্ধ একজন মানুষ, সে শূন্যে ভেসেছিল এবং তার শরীরে নানা রকম তার লাগানো ছিল, আর তার চারপাশে কিছু ম্যাজিক্যাল বল শূন্যে ভেসেছিল। কমান্ডার মানুষের কাছ থেকে সিরাম নিয়ে ইয়াস্কিন তার শরীরে সেটা ইনজেক্ট করে, আর তারপরেই সে পানিতে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার সে পানি থেকে শূন্যে ভেসে ওঠে এবং ভাসতে ভাসতে সেই বিজ্ঞানীর কাছে যায়, আর তার ম্যাজিক্যাল বলগুলো দিয়ে বিজ্ঞানীর গলাটা চেপে ধরে আর বলে, অনেক বছর পর কেউ আমাকে আবারও মারার চেষ্টা করেছে। আসলে সেই বিজ্ঞানী সিরামের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, আর তখনই বিজ্ঞানীটি একটা ছোট ছুরি ইয়াস্কিনের বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু এতে করে ইয়াস্কিনের কিছুই হয় না, আর তারপর ইয়াস্কিন সেই বিজ্ঞানীকে মেরে ফেলে। এরপর আমরা রেবেলদের সেই লুকানো গ্রামটা দেখতে পাই। সেই গ্রামের প্রধান ছিল মরিয়ম নামের একজন মহিলা। তিনি মনে প্রাণে বিশ্বাস করত এই কলিযুগ থেকে রক্ষা করতে দেবতা শ্রীকৃষ্ণের অবতার কল্কি কোনো মায়ের গর্ভে জন্ম নেবে, আর তাকে খুঁজতেই রুমিকে তিনি কমপ্লেক্সে পাঠিয়েছিলেন। এরপর আমরা দিবিয়া নামের একজন গর্ভবতী মেয়েকে দেখতে পাই। মেয়েটির কাছে রুমি আসে। রুমির কাছে ছিল একটা স্পেশাল মণি পাথর। এটা সেই পাথর যেটা শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপাল থেকে খুলে নিয়েছিল। এই পাথরটি কোনো গর্ভবতী মেয়ের সামনে ধরলে যদি জলজল করে ওঠে তাহলে বুঝতে হবে তার গর্ভেই রয়েছে সেই বিশেষ শিশুটি। রুমি দিবিয়ার সামনে পাথরটি ধরলে তা জলজল করে ওঠে না, অর্থাৎ দিবিয়ার গর্ভে দেবতা নয় বরং সাধারণ শিশু রয়েছে। আর তখন সুপ্রিম ইয়াস্কিনের সৈন্যবাহিনী নিয়ে মানুষ সেখানে চলে আসে। সেখানে অনেক ফাইট হয়। এক পর্যায়ে রুমির কাছে থাকা অশ্বত্থামার সেই পাথরটা পড়ে যায়, আর সেটার রায়া খুঁজে পায়। সে পাথর নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে মানুষ রুমির কাছ থেকে জানতে চায় সাম্বালা গ্রামটি কোথায় রয়েছে, কিন্তু কোনোভাবে রুমি সেই গ্রামের ঠিকানা বলে না। তাই কমান্ডার মানুষ রুমি এবং দিবিয়াকে মেরে ফেলে। এরপর আমরা আবার ভৈরবাকে দেখতে পাই। ভৈরবার কাছে অত্যাধুনিক একটি গাড়ি ছিল, গাড়িটি সবসময় তার সাথে থাকে। আর সেই সময় রেবেল গ্রুপের একটি ছেলেকে নিয়ে ভৈরবা এবং বাকি বাউন্টি হান্টারদের মধ্যে একটা লড়াই হয়, আর সবাই ভৈরবার কাছে হেরে যায়। মারামারির এক পর্যায়ে একজন হান্টারের পকেট থেকে দেবতার একটা মূর্তি পড়ে যায়। সেই সময় মানুষ কোনো ঈশ্বরের বিশ্বাস করত না। ভৈরবা মূর্তিটি হাতে তুলে নিলে সেখানে একজন বয়স্ক লোক আসে, আর ভৈরবাকে বলে, অনেক বছর আগে কাল ভৈরব কাশী রক্ষা করত, তুমিই পারবে কাশীকে রক্ষা করতে। আমাদের এই নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারবে একমাত্র তুমি। ভৈরবা লোকটার কথা তেমন গুরুত্ব দেয় না। এরপর ভৈরবা রেবেল গ্রুপের ছেলেটিকে সঙ্গে করে নিয়ে যায়। সেই সময় সে তার জীবনের গল্প বলতে থাকে। কাহিনী চলে যায় ভৈরবের ছোটবেলায়। ভৈরবা অনাথ ছিল, আর তাকে বড় করেছিল একজন ক্যাপ্টেন। তার কাছ থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা এবং অন্যের সাথে কিভাবে লড়াই করে টিকে থাকা যায় তা শিখেছিল ভৈরবা। কিন্তু একবার জুয়ায় হেরে ক্যাপ্টেন ভৈরবাকে বেঁচে দিতে চেয়েছিল, কিন্তু ভৈরবা নিজের বুদ্ধি খাটিয়ে বেঁচে যায় আর ক্যাপ্টেনকে ধরিয়ে দেয়। আর এরপর থেকেই ভৈরবা কারো পক্ষ নিয়েই কাজ করতো না, সে শুধু নিজের জন্যই কাজ করত। তারপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। ভৈরবার সাথে দেখা করতে আসে রক্সি নামের একটি মেয়ে। মেয়েটি ভৈরবাকে পছন্দ করত। রক্সি জানায় কিছুদিনের জন্য সে কমপ্লেক্সের ভেতরে একটা কাজ পেয়েছে, যা শুনে ভৈরবা তাকে রিকোয়েস্ট করে যেন তাকেও সঙ্গে করে নিয়ে যায়। রক্সি ভৈরবার কথা ফেলতে পারে না এবং তার জন্য 1 ঘন্টার একটা পাস বানিয়ে নিয়ে আসে এবং প্রথমবারের মতো তারা দুজন কমপ্লেক্সের ভেতরে যায় এবং সেখানে বিভিন্ন জায়গা ঘুরতে থাকে। কমপ্লেক্সের ভেতরে থাকা প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় তারা, কারণ এর আগে তারা কখনোই গাছপালা, ফল, ফুল, নদী অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য দেখেনি।
আসলে কৃত্রিম উপায়ে কমপ্লেক্সের ভেতরে এই প্রাকৃতিক পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল, যা সাধারণ মানুষ কখনোই দেখেনি। এরপর ভৈরবা রক্সির সাথে সেখানে একটা পার্টিতে যায় এবং সেখানে গিয়ে সে উশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কমপ্লেক্স থেকে বের করে দেওয়া হয়। এরপর আমরা রায়াকে দেখতে পাই। রায়াকে ধরার জন্য তার পেছনে একটা রোবট আসছিল। রায়া পালাতে পালাতে একটা পুরনো ভাঙা মন্দিরে এসে পড়ে। এখানেই শত শত বছর ধরে বাস করছিল অশ্বত্থামা। রায়ার কাছে থাকা পাথরটি অশ্বত্থামার হাতে আসে এবং সেটা সে তার কপালে লাগিয়ে নেয়। আর সেটা লাগানোর সাথে সাথে অশ্বত্থামা তার পুরনো শক্তি ফিরে পায় আর সে রোবটকে ধ্বংস করে রায়াকে বাঁচায়। এরপর আমরা সুমতিকে দেখতে পাই। সে 5 মাসে প্রেগনেন্ট ছিল। এতদিন ধরে সে এই বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু এক পর্যায়ে কমপ্লেক্সের বিজ্ঞানীরা বিষয়টা জেনে যায় এবং তারা অবাক হয়ে যায়। এতদিন ধরে একটি মেয়েও যেখানে 120 দিনের বেশি টিকতে পারেনি, সেখানে সুমতি 150 দিনেরও বেশি প্রেগনেন্ট ছিল। সেটা কিভাবে হতে পারে? সুমতিকে এরপর ল্যাবে নিয়ে এসে একটা মেশিনে ঢোকানো হয় সিরাম বের করার জন্য, কিন্তু মেশিনটি চালু করতে সেটা কেঁপে ওঠে আর সুমতি সেই টানেলের মধ্য দিয়ে অগ্নিকুণ্ডর দিকে পড়ে যেতে থাকে। কিন্তু মাঝপথে সুমতির রুমমেট তাকে ধরে ফেলে এবং বাঁচিয়ে নেয়। আসলে এই মেয়েটি রেবেল গ্রুপের একজন সদস্য ছিল আর সেই মূলত সুমতির প্রেগনেন্ট হওয়ার খবরটা ছড়িয়ে দিয়েছিল, যেন সে সুমতিকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারে। কারণ এটা ছাড়া সেই ল্যাব থেকে বেরোনোর আর কোনো পথ ছিল না। সুমতি এবং সেই মেয়েটা একটা টানেলের মধ্য দিয়ে পালিয়ে যাবার সময় সেখানে ইয়াসকিনের গার্ডরা চলে আসে, তাই মেয়েটি সুমতিকে বাঁচাতে নিজের জীবন দেয়। এবার সুমতি একা একাই টানেলের মধ্য দিয়ে যেতে থাকে। কিছু দূর যাবার পর একটা জায়গায় সে দেখতে পায় চারদিক থেকে আগুনের শিখা বের হচ্ছে। এই পথ ছাড়া কমপ্লেক্স থেকে বেরোনোর আর কোনো পথ খোলা ছিল না, তাই সুমতি আগুনের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু আগুন সুমতিকে একটু স্পর্শ করতে পারে না। আর আমরা বুঝি যে সুমতির গর্ভে থাকা বাচ্চাটি হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার কল্কি। অন্যদিকে আমরা কমান্ডো মানুষ এবং কাউন্সিলর বাণীকে দেখতে পাই। গতকাল তারা একটা বিশাল আকৃতির ধনুক পেয়েছে, সেটা নিয়েই তারা কথা বলছিল। বাণী বলে ধনুকটি কাল পর্যন্ত ধরা যাচ্ছিল, কারণ এটা আমরা তুলে এনেছি, কিন্তু আজকে থেকে আর কেউ ধনুকটা ছুঁতে পারছে না। হঠাৎ কি এমন পরিবর্তন হলো? সে সময় একটা রোবট হাত দিয়ে ধনুকটিকে ধরতে চাইলে সেটা গলে যায়। লোহার তৈরি রোবটটি যেখানে গলে যাচ্ছে সেখানে মানুষের পক্ষে এই ধনুক ধরা অসম্ভব ছিল। আসলে এই ধনুকটি ছিল অর্জুনের ধনুক, যা শুধুমাত্র অর্জুন ছাড়া আর কেউই ধরতে পারত না। অন্যদিকে আমরা সুমতিকে দেখি। টানেল থেকে বেরিয়ে এলে রেবেল গ্রুপের 3 জন সদস্য তাকে বাঁচিয়ে নেয়। সুমতিকে একটা গাড়িতে করে তারা নিয়ে যাচ্ছিল। এদিকে চারদিকে জানিয়ে দেওয়া হয় সুমতি পালিয়ে গিয়েছে, আর কেউ যদি তাকে ধরিয়ে দিতে পারে তাকে 1 মিলিয়ন ইউনিট দেওয়া হবে। সুমতিরা যখন যাচ্ছিল তখন ইয়াসকিনের লোকেরা তাদের গাড়িটা চেক করতে চায়, আর তখন রেবেলদের সাথে গার্ডদের ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে রেবেলদের একজন সদস্য মারা যায় এবং একজন আহত হয়, বাকি ছিল একজন। গার্ডরা তাকেও মেরেই ফেলতে যাচ্ছিল, তখন রায়া আর অশ্বত্থামা সেখানে চলে আসে। এরপর শুরু হয় অশ্বত্থামার সাথে গার্ডদের ফাইটিং। অশ্বত্থামা অমর ছিল, যে কখনোই মরবে না, তাই গার্ডরা তাকে গুলি করলেও তার কিছুই হচ্ছিল না, আর বীর যোদ্ধা অশ্বত্থামা খুব সহজেই তাদেরকে মেরে ফেলে। এরপর অশ্বত্থামা যখন সুমতির সামনে আসে তখন তার কপালে থাকা মণিপাথরটা জ্বলজ্বল করে ওঠে। অশ্বত্থামা বুঝতে পারে সুমতি সেই নারী যার গর্ভে দেবতা শ্রীকৃষ্ণের অবতার কল্কির জন্ম হবে। অশ্বত্থামা সুমতিকে মা বলে ডেকে ওঠে আর মাথা নিচু করে তাকে সম্মান জানায়। আর তখন সেখানে ভৈরবা আসে। সে 1 মিলিয়ন ইউনিটের লোভে সুমতিকে ধরতে এসেছিল, কিন্তু অশ্বত্থামা তাকে বাধা দেয়। অশ্বত্থামাকে কনফিউজ করার জন্য ভৈরবা বিভিন্ন রকম ট্রিক্স করতে থাকে, কিন্তু অশ্বত্থামা তো আর যে সে যোদ্ধা নয়, তাই সে খুব সহজেই ভৈরবা ট্রিক্সগুলো ধরে ফেলে এবং তাকে অনেক মারতে থাকে। সে সময় ভৈরবাকে বাঁচানোর জন্য তার গাড়িটা আসলে অশ্বত্থামা সেটাও ভেঙে দুমড়ে মুচড়ে দেয়। আর এই প্রথমবারের মতো ভৈরবা অশ্বত্থামার কাছে হেরে যায়, যা এর আগে আর কখনোই হয়নি। তারপর সুমতিকে নিয়ে আসা হয় রেবেলদের গ্রাম অর্থাৎ সাম্বালায়। এই গ্রামটিতে শুধুমাত্র রেবেলরাই ঢুকতে পারত, কারণ বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে এখানে একটা গ্রাম রয়েছে। আর তাছাড়া এর প্রবেশপথটা খুঁজে বের করাও অনেক কঠিন ছিল। গ্রামের সবাই জানতো যে একদিন একজন মহিলা আসবে আর তার গর্ভ থেকেই কল্কির জন্ম হবে। আর তাই যখন গর্ভবতী সুমতি আসার খবর তারা জানতে পারে তখন সেখানে উৎসব শুরু হয়ে যায়। কিন্তু রেবেল গ্রুপের একজন বলে ওঠে, আমরা কিভাবে শিওর হব যে এই মহিলার গর্ভেই কল্কি দেবতার জন্ম হবে? আর ঠিক তখনই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়, যা খুবই অবাক করা ব্যাপার ছিল, কারণ হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বৃষ্টি হয়নি। সাম্বালা গ্রামের মাঝখানে একটি অশ্বত্থ গাছ ছিল, তার থেকেও নতুন পাতা গজায়, আর তা থেকে সবাই বুঝে যায় যে এই নারী দেবতার জন্ম দেবে। অন্যদিকে আমরা বাণী এবং মানুষকে দেখি। বাণী বলে কিছুদিনের মধ্যে আকাশে একটি বিশেষ নক্ষত্র উঠবে, আর এই নক্ষত্র ওঠার সময় শ্রীকৃষ্ণের অবতার কল্কির জন্ম হবে, আর তাই তার আগেই আমাদের সুমতিকে ধরতে হবে। আমরা যদি
শ্রীকৃষ্ণের জন্মকে আটকে দিতে পারি তবে আগামী 6000 বছর আর এই নক্ষত্র উঠবে না, অর্থাৎ আরও 6000 বছর আমরা নিরাপদ থাকব। তাই ইয়াস্কিনের লোকেরা উঠে পড়ে লাগে সুমতিকে খুঁজতে। অন্যদিকে আমরা ভৈরবাকে দেখি, সে সুমতিকে ধরতে পারেনি বলে কমান্ডো তাকে কমপ্লেক্সে নিষিদ্ধ করে দেয়, অর্থাৎ সে আর কখনোই কমপ্লেক্সের ভেতরে যেতে পারবে না। আর তখন ভৈরবা বলে ওঠে, একমাত্র আমি লড়াই করে এখনো বেঁচে আছি, আর সবাই মারা গিয়েছে, আর একমাত্র আমিই পারবো অশ্বত্থামার সাথে লড়াই করে মেয়েটিকে ধরে নিয়ে আসতে। ভৈরবার কনফিডেন্স দেখে কমান্ডো মানুষ বলে, ঠিক আছে, তুমি যদি মেয়েটিকে ধরে নিয়ে আসতে পারো তবে আমি কথা দিচ্ছি তোমাকে কমপ্লেক্সে ঢোকার অনুমতি আমি দেব। আর এই কথা শুনে ভৈরবা পুরো দমে কাজে লেগে পড়ে। সে তার সব ইউনিট খরচ করে তার গাড়িটাকে ঠিক করে এবং সেটা আরও আপগ্রেড করে নেয়। অন্যদিকে আমরা সাম্বালা গ্রাম দেখতে পাই, সেখানে সুমতিকে নিয়ে নানান আচার অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় সুমতি একটা ভিশন দেখতে পায়, তার চারপাশে লাশের স্তূপ পড়ে আছে, আর তাই সে খুব ভয় পেয়ে যায়। সুমতি অশ্বত্থামার কাছে গিয়ে বলে, আমি এখান থেকে চলে যেতে চাই, কারণ আমি যেখানেই যাচ্ছি সেখানেই সবাই মারা যাচ্ছে। যে বাচ্চাটি এখনো দুনিয়াতে আসেনি তার জন্য কত লোক মারা যাচ্ছে। যা শুনে অশ্বত্থামা তাকে বোঝায়, এই বাচ্চাটিকে রক্ষা করাই আমাদের ধর্ম। এরপর আমরা রায়া এবং অশ্বত্থামাকে দেখতে পাই। অশ্বত্থামার কাছে একটা লাঠি ছিল। আমরা জানতে পারি এই অস্ত্রটা ছিল কর্ণের, যেটা অর্জুনের ধনুকের থেকেও বেশি শক্তিশালী ছিল। যা শুনে রায়া বলে, তাহলে তুমি অস্ত্রটা ব্যবহার করো না কেন? অশ্বত্থামা বলে, এই অস্ত্রটা যেহেতু কর্ণের তাই একমাত্র সেই এটা ব্যবহার করতে পারবে। এরপর আমরা ভৈরবাকে দেখি, সে সাম্বালা গ্রামে গিয়ে সুমতিকে খুঁজে আনার জন্য সম্পূর্ণ রেডি, কিন্তু এই গ্রামে যাবার পথ বের করা প্রায় অসম্ভব ছিল। তাই সে সেই রেবেল গ্রুপের সদস্যের কাছে যায় যাকে সে বাঁচিয়েছিল এবং বলে, আমিও তোমাদের দলে যোগ দিতে চাই। ভৈরবা ভীষণ শক্তিশালী ছিল, সে যদি রেবেলদের গ্রুপে যুক্ত হয় তবে অনেকেরই উপকার হবে। তাই ভেবে সেই রেবেল সদস্য রাজি হয়ে যায় এবং ভৈরবাকে নিয়ে যায় সাম্বালা গ্রামে। গ্রামে ঢুকে ভৈরবা গ্রামের দুজন লোকের সাথে কথা বলে কৌশলে জেনে নেয় সুমতি কোথায় আছে, তারপর তাদেরকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে অশ্বত্থামা সুমতিকে গিয়ে বলে, এই গ্রামে আর থাকা যাবে না, কারণ এখানে তার বিপদ হতে পারে। কিন্তু তারা বাইরে বেরিয়ে এসে আরেকজন অশ্বত্থামাকে দেখতে পায়, আর আমরা বুঝতে পারি যে ভৈরবা অশ্বত্থামার রূপ নিয়ে সুমতিকে ভুলিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছিল। এরপর দুই অশ্বত্থামার মধ্যে লড়াই হয়। ভৈরবা অশ্বত্থামার সবকিছু নকল করলেও তার লাঠি তো আর নকল করতে পারবে না, তাই খুব সহজেই ভৈরবার লাঠিটা ভেঙে যায় আর ভৈরবা তার আসল রূপে ফিরে আসে। কিন্তু এবার ভৈরবা আরো অনেক বেশি প্রস্তুতি নিয়ে এসেছিল। ভৈরবা তার গাড়িতে চড়ে বসে আর ধীরে ধীরে সেটা একটা রোবটে পরিণত হয়, আর সে অশ্বত্থামার সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে কমান্ডো মানুষ সাম্বালা গ্রাম খুঁজে বের করে তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে চলে আসে। ইয়াস্কিনের সৈন্যবাহিনী এবং সাম্বালা গ্রামের সৈন্যবাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাম্বালা গ্রামের সৈন্যবাহিনী বেশ শক্তিশালী ছিল, কিন্তু ইয়াস্কিনের সৈন্যবাহিনীর কাছে ছিল আধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র, যার কাছে রেবেলরা পেরে উঠছিল না এবং তারা আস্তে আস্তে হেরে যেতে থাকে। এই অবস্থায় মরিয়ম ঠিক করে সুমতিকে একটা স্পেসশিপে করে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেবে। সুমতিকে স্পেসশিপে তুলে দিয়ে মরিয়ম নিজেও নেমে পড়ে যুদ্ধে এবং আমরা দেখি মরিয়মের কাছেও স্পেশাল পাওয়ার ছিল। আমরা তার দুই হাতে বৈদ্যুতিক চাবুক দেখতে পাই, তা দিয়ে সে শত্রুদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে সুমতি স্পেসশিপে করে যায়নি, কারণ সবাইকে রেখে সুমতি চলে যেতে চাইছিল না। সুমতিকে না নিয়ে স্পেসশিপটি চলে যাচ্ছিল। মরিয়ম সুমতিকে নিয়ে যাওয়ার জন্য স্পেসশিপের সাথে যোগাযোগ করতেই যাবে, তখন স্পেসশিপটি মানুষ ধ্বংস করে দেয়। আর তারপর সে সুমতিকে ধরতে আসলে মরিয়ম তাকে বাধা দেয়। কমান্ডো মানুষ মরিয়মকে মেরে ফেলে এবং সুমতিকে ধরে ফেলে। তাকে নিয়ে চলে যাচ্ছিল, তখন অন্য একটি স্পেসশিপের সাথে ধাক্কা লেগে সুমতি পড়ে যায়। পড়তে পড়তে সুমতি একটা খাদে পড়ে যাচ্ছিল, তখন অশ্বত্থামা তাকে ধরে ফেলে, কিন্তু অশ্বত্থামার হাত ফসকে সুমতি আবার পড়ে যেতে থাকে। আর তখন ভৈরবা এসে সুমতিকে ধরে ফেলে আর ভৈরবাকে অশ্বত্থামা ধরে ফেলে। এরপর কোনো রকমে তারা উপরে উঠে আসলে অশ্বত্থামা ভৈরবার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। আর তখন কমান্ডো মানুষ অশ্বত্থামাকে একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে আটকে ফেলে। সেই সময় অশ্বত্থামা নড়াচড়াও করতে পারছিল না। এই সুযোগে মানুষ সুমিতাকে তার স্পেসশিপে উঠিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি অশ্বত্থামার লাঠিটা অজ্ঞান হয়ে থাকা ভৈরবার হাতের কাছে এসে পড়ে, আর সেই অশ্বত্থ গাছের সদ্য জন্মানো পাতা এসে পড়ে লাঠির উপর এবং লাঠিটা ভৈরবার হাতের ছোঁয়া লাগে। আর লাঠিতে ভৈরবার হাতের ছোঁয়া লাগতেই সেটা জ্বলে ওঠে আর সেটা পুনর্জীবিত হয়ে যায়। আর আমরা বুঝতে পারি ভৈরবাই হচ্ছে কর্ণের পুনর্জন্ম, আর তাই অশ্বত্থামার কথা মতো অস্ত্রটি তার কাছে আসা মাত্রই সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর ভৈরবা সেই অস্ত্রের সাহায্যে মানুষের সাথে লড়াই করে এবং তাকে মেরে ফেলে আর সুমতিকে বাঁচিয়ে নেয়। কিন্তু কর্ণের লাঠিটি রেখে দেওয়া মাত্রই ভৈরবা তার আগের পার্সোনালিটিতে ফিরে যায় এবং সে লাঠি হাতে পাওয়ার পর কি কি করেছিল তা ভুলে যায়। অশ্বত্থামা বুঝতে পারে ভৈরবাই হচ্ছে কর্ণের পুনর্জন্ম এবং দেবতা কল্কি জন্ম নিতে তার সাহায্যের প্রয়োজন হবে। তাই যে করেই হোক না
কেন, সে কে তা তাকে মনে করিয়ে দিতে হবে। এই সময় অশ্বত্থামা কিছু ফ্ল্যাশব্যাকও দেখতে পায় যে অর্জুনের সাথে কর্ণের লড়াই হচ্ছে এবং আমরা দেখি কর্ণ আর ভৈরবা একই রকম দেখতে। এরপরের সিনে আমরা সুপ্রিম ইয়াস্কিনকে দেখি। সুমতিকে যন্ত্রে ঢোকানোর পর তার শরীর থেকে এক ফোঁটা সিরাম বের করা গিয়েছিল, আর সেটা নিয়ে বানি ইয়াস্কিনের কাছে আসে। সেই এক ফোঁটা সিরাম ইয়াস্কিনের শরীরে পুশ করতেই সে থুরথুরে বুড়ো থেকে একজন যুবকে পরিণত হয় এবং ইয়াস্কিন আরও শক্তিশালী হয়ে যায়। তার 6টি হাত বেরিয়ে আসে এবং তার মাথার পেছনে 6টি বল ঘুরতে থাকে এবং সে বলতে থাকে, এবার আমিই যাব সুমতিকে আনতে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। অনেক প্রশ্নের উত্তর না দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায় এবং দেবতা কল্কির জন্ম এই পর্বে হয়নি। হয়তো দ্বিতীয় পর্বে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। আজকের এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।